শ্রী শ্রী বিজয়কৃষ্ণ পরিজন প্রথম খণ্ড। শ্রী শ্রী গোস্বামী প্রভুর শিষ্য বরিশাল রত্ন শ্রী অশ্বিনী কুমার দত্তের জীবনীর পরবর্তী অংশ। মহাভারতের একটি শ্লোক প্রসঙ্গে বলা যায় যে, উদ্যম করো, দমিও না, উদ্যমী পৌরুষ অসন্ধিস্থলে ভাঙিলেও কদাপি দমিবে না। গান্ধী যুগের পূর্বেই অশ্বিনী কুমার বাংলা যুব সমাজকে উদ্বুদ্ধ করে গেছেন রাজনৈতিক কর্মকে প্রতিষ্ঠিত করতে ভগবত প্রেম, অহিংসা অথচ অনমনীয় শৌর্যের ভিত্তিতে। নির্বাসনকাল শেষ হলে অশ্বিনী কুমার বরিশালে ফিরে আসেন। তখন অনেকেই তাকে নির্বাসনের কথা লিখতে অনুরোধ করলে তিনি হেসে বলেছিলেন, কি লিখব, লিখিবার মতো তো তেমন কিছু হয় নাই, সরোজ অ্যান্ড সলিটিউড কিছুই তো অনুভব করি না। ইতিমধ্যে শ্যামবাবুর সরোজ অ্যান্ড সলিটিউড এবং মনোরঞ্জন গুহ ঠাকুরদার নির্বাসনের কথা প্রকাশিত হয়। দেশবাসী এরকম কিছু লিখতে বললেন অশ্বিনী কুমারকে, কিন্তু মনে হয় তখন তিনি অন্য ভাবরাজ্যে। যে সত্য দর্শন তিনি করেছিলেন, তখন নিজের কথা ভাববার আর সময় ছিল না তার। বলা বাহুল্য, মনোরঞ্জন গুহ ঠাকুরদাও ছিলেন শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী অন্যতম শিষ্য। গোস্বামী প্রভুর এইসব শিষ্যের শক্তি ও মহিমা অনির্বচনীয়। বাইরের থেকে বোঝার উপায় নেই। অন্তরঙ্গের কাছেই হয়তো কিছু প্রকাশ হয়ে পড়ে, তাও বিন্দু মাত্র। গোস্বামী প্রভুর সাধনার আত্মপ্রশংসা একেবারে নিষিদ্ধ। নিজের সম্বন্ধে হয়তো কিছু প্রকাশ হয়ে যাবে, এই আশঙ্কায় অশ্বিনী কুমার নির্বাসনের কথা লেখেন নাই। নির্বাসন থেকে ফিরে এসে তিনি পুনরায় আত্মনিয়োগ করলেন দেশের সেবায়। শিক্ষা, স্বাস্থ্য, বিধায়িনী নামে নিজের পিসিমার ত্যাক্ত বার্ষিক ৩০০ টাকা মাত্র আয় প্রাথমিক মূলধন স্বরূপ অর্থ নিয়ে, এবং ক্রমে আরও কিছু অর্থ সংগ্রহ করে কতগুলো গ্রামে নিম্ন শ্রেণীর দরিদ্র সম্প্রদায়ের মধ্যে ৮০টি পাঠশালা খুললেন তিনি। এর সঙ্গে কয়েকটি পুকুরের সংস্কার ও বিনামূল্যে ঔষধ বিতরণের ব্যবস্থা হল। এই সময় পার্লামেন্টের সদস্য কেইন সাহেবের মাদকতা নিবারণের আন্দোলন, কর্নেল অলকটের থিওজফিক্যাল বক্তৃতা ইত্যাদি বিষয়ে তিনি সহায়তা করতে লাগলেন। এই সঙ্গে বিলাতে শ্রমিক সভ্য কিয়ার হার্ডি সাহেব, আমেরিকান পর্যটক ফেলপস সাহেব ও পেনেল সাহেবের বরিশাল আগমন উপলক্ষে অশ্বিনী কুমার সর্বদা সাহায্য করতেন তাদের বক্তৃতা ও কাজের বিষয়ে। এছাড়া ব্যবহারিক শিক্ষা লাভার্থ বিদেশে ছাত্র প্রেরণের এবং তাদের জন্য অর্থ সংগ্রহের বিষয়ে গ্রামে গ্রামে লোক পাঠিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের উদ্যোক্তা হয়েছিলেন তিনি। তার আধ্যাত্মিক জীবন অত্যন্ত নিগুড়। অত বড় শক্তিমান গুরুর শিষ্য হয়ে তিনি যে কি আধ্যাত্মিক শক্তি লাভ করেছিলেন তা সাধারণের জ্ঞাতব্য নয়। কিন্তু দেখা গেছে যে বিভিন্ন সময়ে তাকে বিভিন্ন মানুষ বলে মনে হতো। অধ্যাপনার সময় তিনি একরকম, আবার ধর্ম আলোচনার সময় তিনি সম্পূর্ণ অন্যরকম। একদিন দেখা গেল যে তাকে হিন্দি ভক্তমাল পাঠ ও তা ব্যাখ্যা করতে জগদীশবাবুর বাসা। মীরাবাইয়ের কাহিনী পড়তে পড়তে অঝরে জল পড়তে লাগলো তার চোখ দিয়ে। শ্রোতাদেরও সেই অবস্থা প্রায়। এই গ্রন্থেই মীরাবাইয়ের উদয়পুরে ফিরে আসার কথা বর্ণিত আছে, কিন্তু উদয়পুর নগর স্থাপিত হয় মীরাবাইয়ের বহু পরে। ভক্তমালের গ্রন্থাগার ভক্ত ছিলেন, কিন্তু ঐতিহাসিক ছিলেন না, তাই সন তারিখের প্রতি তেমন আস্থা দেওয়া যায় না। আর তথ্য সম্বন্ধে কিছু কিছু ভ্রম প্রমাদও যে নাই এমন নয়। অশ্বিনী কুমারের এক ইতিহাসের ছাত্র উদয়পুরে অস্তিত্ব সম্বন্ধে ঐতিহাসিক তথ্য বিবৃত করে মীরাবাই উপাখ্যানের খানিকটা অনৈতিহাসিকতার কথা তাকে জানালে ভক্ত অশ্বিনী কুমারের মন বিক্ষুব্ধ হয়। যে ভক্তিরসে তার মন আর্দ্র ছিল তাতে আহত হয়ে তিনি বললেন, ইয়াকে এখান হইতে সরাইয়া দাও, এ স্থান ঐতিহাসিকদের জন্য নহে। অশ্বিনী কুমার ভক্ত হলেও তার মধ্যে কর্মবিমুখ ভক্তির স্থান ছিল না। সংসারে থেকেই সংসারী জীবনের জন্যই জীবনপাত করে গেছেন। বিবাহিত হয়েও তিনি নৈষ্ঠিক ব্রহ্মচারী ছিলেন। সংসার তাকে আবদ্ধ করতে পারেনি। তিনি ছিলেন আনন্দের খনি। নির্বাসনী হোক বা নানা জটিলতার মধ্যেই হোক, এই আনন্দ ছিল তার চিরসঙ্গী। বহুমূত্র রোগে তার দেহে ভয়ানক দাহ হলে তিনি অবিচলিত মনে বলতেন, হইবে না, শরীরটা হইয়াছে একটি চিনির কল, একটু গরম না হইলে চিনি তৈরি হইবে কেন? দারুণ অসুস্থতার মধ্যেও তিনি ৪-৫ মাইল হেঁটে বেড়ালে চিকিৎসকের প্রশ্নের উত্তরে তিনি বলতেন, আনন্দে আছি হে।
ছাত্র বন্ধুদের তিনি বলতেন, ওরে আমিও তোদের সমবয়সী রে, আমার বয়স মাত্র 17 বৎসর। এই আনন্দ, এই পরিহাসপ্রিয়তার কখনো অভাব হয়নি তার জীবনে। তাই তিনি কোনো দুঃখ অনুভব করেননি বা কোনো ক্লেশ পাননি নির্বাসনের সময়। নির্বাসনের সময় লখনৌ জেলে বসে তিনি ভগবত আরাধনা করতেন এবং অনেক গ্রন্থই পাঠ করতেন আর গানের আকারে মনের ভাব লিপিবদ্ধ করতেন। এইরকম প্রায় 19টি গান তিনি লিখেছিলেন। অন্যতম একটি গানের মধ্যে পরিচয় রয়েছে ঈশ্বরকে তিনি কি দৃষ্টিতে দেখতেন। ইনি যখন দয়া করেন কি যে তখন হয়ে যায়, কারে কব সেসব কথা শুনলে পাগল বলবে ভাই। চাঁদ এসে কোলে পড়ে, প্রাণে মধুর নিঝর ঝরে, হীরামাণিক মরি মরি হৃদয় মাঝে দেখতে পাই। যারে দেখি সেই মিষ্টি, সবাই করে সুধা বৃষ্টি, ঘুচে যায় ইষ্টি হৃষ্টি, সত্তর মিত্তির ভেদ নাই। কি যেন কি পিয়ে পিয়ে ভাবে হয় বিভোর হিয়ে, ধুলো মুঠো হাতে নিয়ে শত শত চুমু খায়। উক্ত গানের মধ্য দিয়েই তার উপাস্য দেবতার রূপ বিশেষভাবে ফুটে উঠেছে। তিনি যে কৃপা লাভ করেছিলেন গুরুর কাছ থেকে, এবং গুরু যে শিষ্যের আপদে বিপদে সর্বদা সঙ্গে থাকেন, তার প্রমাণ পাওয়া যায় উক্ত গানে। নীরব কারাকক্ষ বসে তিনি দুরাগত বংশীধ্বনি শুনে বিহ্বল হয়ে যেতেন। তখন তার গুরুদেব দেহে না থাকলেও তার অনন্ত কৃপাবাড়ি বর্ষিত হয়েছে তার সমস্ত শিষ্যদের উপর। এখনও সে কৃপাবাড়ি বর্ষণের বিরাম নাই। তাই তিনি মনমোহন চক্রবর্তীকে লিখেছিলেন, এখানেও মাঘোৎসবে ঠাকুরের সত্তা অনুভব করিতেছি। কারাগারের মধ্যেও তিনি গুরুর সত্তা দেখতে পেয়েছেন। এ যে কত বড় আশীর্বাদ, তা কৃপালব্ধ ভগবান ভাগ্যবান ছাড়া উপলব্ধি করার শক্তি অপরের নাই। কিন্তু তাই বলে এই নয় যে তার চিত্ত কখনো সুউচ্চ স্বর্গালোক থেকে নেমে আসেনি এবং এই বেদনাময় সংসারে। তিনি বলেছেন, একদিন কেমন যেন হইল, অনেক দিন অনাথের ভাদস্পুত্র সুকুমার দত্তের চিঠি পাই নাই। ভয়ানক কান্না পাইতে লাগলো, খানিকটা কাঁদিলাম, তারপরই বড় হাসি পাইল। ভাবিলাম, আমি কি পাগল? এ কি করছি? ক্ষণকালের জন্য যে মোহ তাকে আবৃত্ত করেছিল, সেই মিথ্যা যবনিকা অপসৃত হওয়া মাত্র তার মধ্যে প্রকাশিত হলো শুদ্ধ জ্ঞান ও রশ্মির আবির্ভাব। এরকম মোহ কখনো কখনো হয় সত্য দ্রষ্টারও, কিন্তু গুরু কৃপায় এই মোহ কাটতে বিলম্ব হয় না। কি ভাগ্যবান পুরুষ অশ্বিনী কুমার! ভগবানের বংশীধ্বনিও তার কানে আসত। তখন তার মধ্যে থেকে আমি বা মমতা বোধ দূর হয়ে যেত। আবার হঠাৎ তার মন বস্তু জগতে ফিরে আসলে তিনি সখেতে বলেছেন, তোর মধুর বাঁশির টানে কি হয় মন মনই জানে, আবার মন যে থাকে না মনে, ওরে মনোচোর। কখনো কখনো তার আনন্দানুভূতির হৃদয় হতো চিরানন্দময়ের কাছ থেকে। ছন্দে এই আনন্দ রূপের আভাস দিয়ে তিনি বলেছেন, মেঘের আড়াল থেকে উঁকি মারে কে, এ যে চিনি 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 করি, আবার চিনি না ও যে। সামান্য উক্তিগুলির মধ্যে দিয়ে তার আত্মমননের যে পরিচয় পাওয়া যায়, তা নিতান্ত তুচ্ছ নয়। অধ্যাত্ম সাধনার সময় ও সুযোগ তেমন তিনি পাননি। গুরুদেব তাকে পরোক্ষভাবে নিয়োজিত করেছিলেন মানুষ তৈরির কাজে ও দেশের কাজে। অশ্বিনী কুমার এইসব কাজেই নিজেকে নিরত রেখেছিলেন। এ বিষয়ে তার অন্যতম গুরু ভাই ডন সোসাইটির প্রতিষ্ঠাতা আচার্য সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের নাম স্মরণীয়। অশ্বিনী কুমারের কারাবাস চমকপ্রদ এবং অত্যন্ত অভিনবী। তদানীন্তন শাসক সম্প্রদায় সকলেই নির্মম ছিলেন। এ বিষয়ে কিছু পরিচয় আছে তার কারাবাস বিবরণীতে। সুন্দর একটি নিম গাছ ছিল তার কারাকক্ষের বাইরে। জেলের কর্তৃপক্ষকে তিনি একদিন কথা প্রসঙ্গে বলেছিলেন, ওই নিম গাছটির তলায় একটি শান বাঁধানো বেরি থাকলে মাঝে মাঝে গাছের ছায় বসতে পারতাম, কিন্তু কাছেই যে একটি পায়খানা রয়েছে, দুর্গন্ধে তো ওখানেই বসা যাইবে না। তিনি মনে করতে পারেননি যে তার সামান্য একটি ইচ্ছা পূরণ করার জন্য জেলার সাহেব অর্থ ব্যয় করবেন। কিন্তু আশ্চর্য, পরদিন তিনি জানলা দিয়ে দেখলেন যে উক্ত পায়খানাটি ভেঙে ফেলে রোলার দিয়ে সমতল করে হচ্ছে সেখানকার সমস্ত মাটি, আর বেদি নির্মাণের কাজও আরম্ভ হয়েছে ওই নিম গাছের তলায়। অশ্বিনী কুমার স্বায়ত্ত শাসন সম্পর্কে বরিশাল কারাগারের যে বেসরকারি পর্যবেক্ষক নিযুক্ত হন কিছুকালের জন্য। ওই কারাগারে তিনি মাঙ্গন খাঁ ও আব্দুল নামে দুই অপরাধী সংস্পর্শে আছেন। এদের সঙ্গে কথাবার্তায় তার জীবনের একটি বিশিষ্ট দিক উদ্ঘাটিত হয়েছে। মাঙ্গন খাঁ হত্যা অপরাধে ফাঁসি দণ্ড পায়। 3 দিন পরে তার ফাঁসি হবে।
কারাগার পরিদর্শনে এসে অশ্বিনী কুমার দেখেন যে মাগন খাঁ কারাকক্ষে গভীর সুশুশ্রুতে নাসিকা গর্জন করছেন। তার ঘুম ভাঙলে অশ্বিনী কুমার তাকে প্রশ্ন করলেন, মাগন, 3 দিন পর মরিবে, এখনো নিশ্চিন্তে ঘুমাইতেছ? মাগন পরিচয় পেয়ে বলল, বাবু, বিছানায় ভুগিয়া মরিব না, তা দড়ির হ্যাঁচকা টানে মরিব, ইয়া হইতে সুখের মরণ কি আছে? মাগনের মুখের দিকে চেয়ে অশ্বিনী কুমার স্তম্ভিত হয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে বললেন, এমন বীরের মৃত্যু আর দেখি নাই। আব্দুল নামে জনৈক দস্যু হাতের বেড়ি ভেঙে পুলিশের পাহারা থেকে পালিয়ে নিজ বাড়ি যায়। পরে পুলিশ এসে তার বাড়ি ঘেরাও করলে আব্দুল একদিন বড় কাটারি হাতে নিয়ে ঘরের চালার উপর উঠে এবং লাফিয়ে পুলিশের গণ্ডি ভেদ করে ছুটে যায়, কিন্তু গুলির আঘাতে আহত হয়ে পুনরায় ধৃত হয়। পরে তাকে নিয়ে গিয়ে গুলিটি বের করার জন্য যখন তাকে অজ্ঞান করার প্রয়োজন চলে, তখন আব্দুল বলে, ও আবার কি রে, যেখানে খুশি দে তোর ছুরি। ডাক্তার শুনে তাই করলেন। আব্দুল একটু শব্দ করল না। পরে তাকে যাবজ্জীবন নির্বাসনের দণ্ড দিলে আব্দুল বলে উঠল, আমার বাকি যে জীবনটা থাকবে তার দায় লইবে কি? অশ্বিনী কুমার শুনে বললেন, বরিশালে আবার জন্ম লইব ঠিক করিয়াছি, কিন্তু কাহার ঘরে আসিব তাহাই ভাবিতেছিলাম, আজ তার সন্ধান পাইলাম। বিদেশি জিনিস তিনি কখনো ব্যবহার করতেন না, তাই শীতের সময় তার জন্য একটা বালাপোষ তৈরি করে দেওয়া হতো, হয় বেনারসি শাড়ির সহায়তায়। তিনি যখন লখনৌ জেলে ছিলেন, গরমের দিনে লখনৌতে প্রচণ্ড উত্তাপে তার কষ্ট হবে ভেবে কর্তৃপক্ষ 16 জন ভৃত্য নিযুক্ত করেছিলেন তাকে দিনরাত বাতাস করার জন্য। তার বড়ই কৌতুক হয় তার জন্য সরকারের এত যত্ন ও চেষ্টা দেখে। এ সম্বন্ধে তিনি মনোরম ছন্দে মনোভাব ব্যক্ত করে গেছেন, আমায় শখের কয়েদি করেছে, খাবার শোবার কেমন সুন্দর ব্যবস্থা হয়েছে, পূরব জনমে যেন কার গো শখের ময়না ছিনু, নবাব ছিল সেই লখনৌ, তাই হেতা এনেছে, ছিল নবাব সেবার যে, এবার লাট হয়েছে সে, সোনার পিঞ্জর আমার গোড়া বাড়ি এনেছে, সেই সেই সুখাদ্যখানা, সেই কদলি, সেই বেদানা, সেই পুরানো টানে এসে আবার জুটেছে। তখন যা বলাতে তাই বলিতাম, যা শোনাতে তাই শুনিতাম, সোনামুখী ময়না বলে তাই আদর করেছে। এখন যা বলাবে তাই বলিব, যা শোনাবে তাই শুনিব, সেদিন তো নায়রে জাদু, সে বুদ্ধি ঘুচেছে। লখনৌ জেলে তার অবস্থানকালে তার সঙ্গে দেখা করার জন্য মাঝে মাঝে সাহেব ও জজ ও ম্যাজিস্ট্রেট আসতেন। বাইরে দু একটা সংবাদও তাকে দেওয়া হতো। নিজের মুখে শুনেছিলেন যে তার মুক্তির জন্য আন্দোলন হচ্ছে পার্লামেন্টে। তারা একদিন তাকে অনুরোধ করেন, এই গৃহ প্রাঙ্গণে তোমাকে একটি বৃক্ষরোপণ করিতে হইবে, পরে আমরা বলিতে পারিব এখানে অশ্বিনী কুমার দত্তের রোপিত একটি গাছ আছে। মহাত্মা মানে গ্রেট অশ্বিনী কুমার যখন এখানে ছিলেন তখন তিনি নিজের হাতে এই গাছটি লাগিয়েছেন। প্রথমে তিনি সম্মত না হয়ে বললেন, আমি নিঃসন্তান, আমার কোথাও কোনো চিহ্ন থাকে এই ভগবানের অভিপ্রায় নয়। কিন্তু সাহেবরা কিছুতেই না ছাড়লে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা কি গাছ লাগাতে হইবে? সাহেবরা বললেন, যে গাছ তোমার পছন্দ হয়। অশ্বিনী কুমার হাসিয়া বললেন, আমি সরিষা গাছ লাগাই। মুক্তির পরে বলিয়াছিলেন, ভাবিলাম যাই বেটাদের পিঠে সর্ষে বলে। ব্রজমোহন বিদ্যালয় ছিল অশ্বিনী কুমারের বাস্তব স্বপ্ন। দেশে শিক্ষা প্রতিষ্ঠানের অভাব ছিল না, কিন্তু তাতে মানুষ তৈরি হতো না। তাই তিনি আদর্শ ছাত্র ও আদর্শ মানুষ তৈরি করার জন্য প্রায় সারা জীবন কাটিয়ে দিয়েছিলেন। কলেজ ছিল জ্ঞান ও ধ্যানের বিষয়। তাই নির্বাসন থেকে ফিরে এসেই তিনি ব্যস্ত হলেন কলেজটি নিয়ে। কিন্তু এই কলেজের ওপর বিশ নজর ছিল সরকারের। বাংলা সরকারের সঙ্গে ভারত সরকারে যোগ দিলেন কলেজটির মহিমা ক্ষুণ্ণ করতে। বিদ্যালয়ের গৌরব রক্ষার জন্য তিনি বহুবার প্রত্যাখ্যান করেছিলেন সরকারের স্বেচ্ছা প্রদত্ত অর্থ সাহায্য। কিন্তু এবার তিনি দেখলেন যে সাহায্য গ্রহণ ছাড়া উপায় নাই, ফলে তাকে সরকারি শাসন মেনে চলতে হবে। তাই সবাইকে ডেকে বললেন, চিরকাল বেসরকারি কলেজ চালাইতে চেষ্টা করিয়াছি, জীবনের সাহায্যে দেখিলাম ইহা আর চলে না, বেশ সে চেষ্টা ছাড়িয়া দিলাম, বরিশালের লোকেরা অন্য কলেজ স্থাপন করুক। কিন্তু তার এই সংকল্প গ্রহণ করলেন না তার সহকর্মীরা, বন্ধুগণ, অধ্যাপকগণ। অধ্যক্ষ রজনীকান্ত বললেন, আমি এতদিন খাটিয়াছি ব্রজমোহন কলেজের জন্য, কলেজের নাম পরিবর্তিত হইলে আমি এখানে থাকব না। শেষে অশ্বিনী কুমার সরকারের সঙ্গে রফা করার কিছুদিনের মধ্যে লোকান্তরে গমন করলেন রজনীকান্ত। নির্বাসন, প্রত্যাগত সতীশচন্দ্র এবং আরও 3 জন স্কুল শিক্ষক এদের শোকে মুহ্যমান হয়ে তিনি বালকের মতো কেঁদেছিলেন। জননীর মৃত্যুতেও তিনি এরূপ কান্নায় ভেঙে পড়েননি। এতদিনে তার আদর্শ বাস্তব স্বপ্ন ভেঙে গেল।
তিনি প্রাণসম কলেজের কথা স্মরণ করে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করেছেন মৃত্যুশয্যাত। বহু বৎসরের অবিরাম কর্মভারে অশ্বিনী কুমারের দেহ ক্রমেই ভেঙে পড়েছিল, আর তার সঙ্গে তিনি আক্রান্ত হয়েছিলেন বহুমূত্র রোগে। প্রতি বৎসরই তিনি অন্তত একবার ভারতের দূর দূরান্ত অঞ্চলেও কোনো স্বাস্থ্যকর স্থানে কিছুকাল বাস করে আসতেন। তার প্রবল উৎসাহ ছিল দেশ ভ্রমণ ও তীর্থ দর্শনে। তার জীবনের প্রধান সাধনা ছিল ভক্তিপূত কর্মরাশি। সুতরাং সেই কর্মের আহ্বান এলে তিনি স্থির থাকতে পারতেন না। 1921 খ্রিস্টাব্দে পুরী থেকে ফিরে বরিশালে প্রাদেশিক কনফারেন্সের অভ্যর্থনা সমিতির সভাপতি রূপে বক্তৃতায় তিনি বললেন, আমার উদ্যমের দিন ফুরাইয়াছে। আমার মনের বয়স যদিও 18 কি 20, কিন্তু পোড়া শরীরটা যে 66 হইয়া ভাঙিয়া পড়িতে চায়। সত্য, প্রেম ও পবিত্রতা যে আদর্শ লইয়া ব্রজমোহন বিদ্যালয়ের ভিত্তি স্থাপন করিয়াছিলাম, সেই আদর্শ আজ ভাঙিয়া পড়িতেছে। এই প্রসঙ্গে স্কুল, কলেজ ও শহরে প্রবিষ্ট দুর্নীতির উল্লেখ করে তিনি অত্যন্ত মনোবেদনা পান। তার আশা ছিল যে ব্রহ্মচর্যধারী একটি যুবক দল গড়ে উঠবে দেশ হিতকর সমস্ত কাজের জন্য। তার হাতে গড়া ছেলেরা যে যেখানেই থাকবে সেই স্থানটিকে সর্বদা গরম করে রাখবে। একদিন তিনি বললেন, আমার কাজ বোধহয় ছিল আরও নিচে, অর্থাৎ গ্রামে নিম্ন শ্রেণীর ভিতরে। ও অন্তরীণে যাওয়ার সময় তাকে একজন একটি খাতা দিয়ে বলেছিলেন তাতে নিজের জীবনী লিখতে, কিন্তু খাতাখানি জেল থেকে ফিরে এলে ওই সাদা অবস্থাতেই। জেল থেকে ফিরে এসে তিনি বললেন, ওই খাতার ওপর মলাটে আমার জন্ম, নিচের মলাট মৃত্যু, মাঝখানে জীবন সব ব্ল্যাঙ্ক, সাদা। রঙ্গপ্রিয়তা ও স্ফূর্তি ছিল তার মজ্জাগত, কিন্তু দেহের অক্ষমতায় কর্মবিমুখ হলে এবং আদর্শের ব্যতিক্রমে প্রতিকারের উপায় না থাকলে অন্তর তখন পীড়িত হয়ে উঠল। স্টিমার ধর্মঘটের অবসানে রোগশয্যা থেকে 4 জুলাই প্রত্যুষ বলে উঠলেন, ওরে আজ আমেরিকার স্বাধীনতা দিবস। তখন তিনি বড়ই অসুস্থ, কলকাতায় রওনা হচ্ছেন চিকিৎসার জন্য। যাত্রার পূর্বে স্বভাবশুদ্ধ রঙ্গ করে বললেন তিনি, ইহার পর বরিশাল আসবো টেলিগ্রাফের তার যোগে। জয় গুরু, জয় গোস্বামী। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম।